শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন, প্রিয় আয়োজন চ্যানেল আইতে ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনার আজকের পর্বে সরাসরি চ্যানেল স্টুডিও থেকে। এবং আজকে আমাদের সঙ্গে দুজন গেস্ট অফ অনার রয়েছেন এবং তারা প্রচণ্ড জনপ্রিয় এবং আমার ভীষণ দুজন প্রিয় অভিনয় শিল্পী বা অভিনেতা। আমাদের সঙ্গে রয়েছেন নীলাঞ্জনা নীল এবং সেই সঙ্গে রয়েছেন আমার খুব প্রিয় একজন অভিনেতা সোহেল মণ্ডল। নীলাঞ্জনা নীল এবং সোহেল মণ্ডল, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, নীলা কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, গরমটা বেশ পড়েছে, তাছাড়া সব ঠিক আছে। সেটা বোঝা যাচ্ছে। সোহেল ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? খুব ভালো আছি এবং ভালো আছি বিশেষ কারণ আমাদের কাছে রয়েছে বটে, কারণ ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে আপনাদের সেই প্রতীক্ষিত সিনেমাটি, যেটি অনেক আগে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম। 3 মে রিলিজ হলো এবং 30 মেতে প্রিমিয়ারও হয়েছে। আপনি প্রিমিয়ার তো দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ, একসঙ্গে দেখা হয়েছে সবার সাথে। এবং আমি আজকে যেটা চিন্তা করেছি আজকে জিজ্ঞেস করবো হচ্ছে সব হার্টফেল্ট ফিলিংগুলো যে শুটিংয়ের থ্রুতে যেগুলো হয়েছে। আজকে অনেক জায়গায় দেখেছি আপনারা অল্প অল্প করে বলেছেন যে কাহিনীটি নিয়ে বা চরিত্রটি নিয়ে, বিশেষ করে নীলা বলেছেন কতটা কাছের চরিত্রের কাছে গিয়ে তিনি কাজটি করেছেন। আজকে জিজ্ঞেস করতে চাই যে চরিত্রটা আপনার জন্য কতটা স্পেশাল ছিল? এই সিনেমাতে আমার যেহেতু একদম শেষ মুহূর্তে জয়েন করা, তো আমি শুরুতে এতটা মানে নার্ভাস ছিলাম যে হচ্ছে চরিত্রটা চিন্তা করব বা ফিল করব সেই সময়টা আমি পাইনি। অ্যাকচুয়ালি শুধু টেনশনই করছিলাম অ্যাকচুয়ালি আমি পারবো কি পারবো না, কি করা যেতে পারে। বাট কয়েকদিন শুটিং করার পরে, কয়েকটা সিন করার পরে চরিত্রটাকে আমি ফিল করা শুরু করেছিলাম। এবং আমাদের ডিরেক্টর বদরুল সৌদ, আমরা সবাই জানি যে উনি যখন নাকি কোনো একটা কাজ করে আর্টিস্টকে ফুল সাপোর্টটা দেয় এবং হচ্ছে গিয়ে ক্যারেক্টারে ঢোকার জন্যে উনি ওনার সর্বোচ্চ ইয়েটা দেয়, মানে শ্রমটা দেয় যাতে উনি অ্যাক্টর ক্যারেক্টারটাকে ঢুকতে পারে। তো ওনার সাপোর্টে আমি ক্যারেক্টারটাকে আরও ফিল করতে পারছিলাম এবং ধীরে ধীরে একটা সময় শ্যামা হয়ে উঠেছি। এবং ফাইনালি যখন নাকি রেজাল্ট দেখলাম, হলে বসে সিনেমা দেখেছি, টু বি ভেরি অনেস্ট আমি শ্যামা এবং আজাদ এই দুইটা ক্যারেক্টারই প্রেমে পড়ে গেছি একদম। রাইট, হ্যাঁ, এটা আপনি বলেছেন, আমরা শুনেছি। বাট বিশেষ করে মানে কাজটা কেন এতটা স্পেশাল বা চরিত্রটা কেন এত স্পেশাল হয়ে গেল আপনার কাছে বলে সেই জায়গাটা জানতে চাচ্ছি। মানে কেন এত কাছের চরিত্র? ক্যারেক্টারটারই ডিফারেন্ট, আমার এরকম ক্যারেক্টার অ্যাকচুয়ালি আগে প্লে করা হয়নি। আচ্ছা, এই ক্যারেক্টারটা হচ্ছে যে মেয়েটা বা শ্যামা, সে টোটালি ডিফারেন্ট। আমরা নর্মাল মানুষেরা যেরকম হই যে দুঃখ কষ্ট হলে সেটা শেয়ার করি বলি, কিন্তু তার বেলায় দেখা যাচ্ছে যে তার এত প্রবলেম, সব কিছু সে বুকে চেপে বসে সেটা নিয়ে কেউ যখন কথা বলতে চাচ্ছে সে হেসে উড়িয়ে দিচ্ছে, অ্যাজ ইফ এটা কোনো বড় প্রবলেমই না বা তোমাকে বলার আমার কোনো প্রয়োজনই নেই। তার ক্যারেক্টার এরকম। এবং সে হচ্ছে কি সাহিত্য খুব পছন্দ করে, কিছু জায়গায় সে সুন্দর সুন্দর কবিতা বলে এবং এই কবিতাগুলো আমারও খুব ফেভারিট। আমিও অনেক কানেক্ট ফিল করি, কানেক্টেড হই এই কবিতাগুলো, আমারও খুব পছন্দের। তো এরকম আরও বেশ কিছু আছে এবং তার যেই ক্যারেক্টারটা এত স্ট্রং, সে খুব কম কথা বলবে, খুব প্রিসাইসলি সুন্দর করে নিজের যে অনুভূতিটা প্রকাশ করতে পারে। এই দিকগুলো আমার এই ক্যারেক্টার খুব পছন্দ হয়েছে। সোহেল ভাই, আপনার কাছ থেকে শুনবো এবারে, মানে আজাদকে কতটুকু আপনি ধারণ করেছেন বা কতটুকু ভালোবেসে করেছেন? আমি কতটুকু ধারণ করেছি সেটা তো আমার পক্ষে বলা খুবই ডিফিকাল্ট। যারা অডিয়েন্স আছেন তারা আসলে সিনেমাটা দেখলে হয়তো চরিত্রটার সাথে একাত্মতা বোধ করতে পারেন থ্রু মাই পারফরমেন্স। যেটা বলতে পারি, খুব ভালো একটা জার্নি ছিল আমার, মানে আজাদের জার্নিটা আর কি। শ্যামা কাব্যর মাধ্যমে আমার এই চরিত্রটা প্লে করা হয়। আমার কাছে যেইটা মনে হয়েছে যে আজাদের যেই মনস্তাত্ত্বিক জায়গা, ওর যেই সম্পর্কের ডিলেমা, ওর যে ট্রমা, এই যে বিভিন্ন লেয়ারের একটা চরিত্র, মানে এতগুলো লেয়ারকে ডিল করা এবং সেই লেয়ারগুলোকে ঠিকঠাক মতো নার্সিং করে একটা অবয়ব দেওয়া, দেন একটা আজাদ তৈরি হওয়া। সো আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। অ্যান্ড আমি খুব চ্যালেঞ্জিংয়ের পাশাপাশি এটাও বলে আমি এনজয় করেছি, কারণ এই ধরনের চ্যালেঞ্জিং কাজের ক্ষেত্রে যেটা হয় যে আপনি সারাক্ষণ একটা নতুন কিছু তৈরির একটা যে আনন্দ, সেই আনন্দর মধ্য দিয়ে আপনি যাত্রা করেন। আই থিঙ্ক যে কোনো অ্যাক্টর আমাদের ভিতরে, নীলা আমার সাথে একমত হবেন যে
আমরা যখন একটা চরিত্র নির্মাণ করতে শুরু করি তখন ওইটার যে জার্নি সেটা আসলে ভীষণ এক্সাইটিং একটা জার্নি। যে মানুষটা আমি না, একটা নতুন মানুষ, সেই মানুষটার অবয়বকে আমি ফিল করার চেষ্টা করি, তার ইমোশনকে ডিল করার চেষ্টা করছি, তার ইমোশনকে সার্ভ করার চেষ্টা করছি, মানে গল্পটা তার মাধ্যমে সার্ভ করছে। তো সব মিলিয়ে খুবই দারুণ একটা অভিজ্ঞতা ছিল। আর সৌদ ভাইকে যারা চেনেন, বদরুল আলম সৌদ ফ্যান্টাস্টিক ডিরেক্টর। গত 20 বছর ধরে তিনি টেলিভিশন মিডিয়াম থেকে শুরু করে নানা মাধ্যমে তিনি কাজ করে যাচ্ছেন। ওনারই কাহিনী, ওনার গল্প, ওনার লেখা, ওনার লিরিক্স, ওনার ডিরেকশন, ওনার কি এডিটিং, অনেক ওনার সৃষ্টি আর কি, পুরোটাই সৃষ্টি আর কি। সো খুবই ভালো একটা অভিজ্ঞতা ছিল আর কি শ্যামা কাব্যর পুরো জার্নিটা। একদম। এবং গানগুলোর কথায় যাব তার আগে একটু আরেকটা জায়গায় টাচ করতে চাই, সেটা হচ্ছে যে এই গল্পটা নিয়ে তো ইতিমধ্যে যে সবাই দেখছে, মানুষের ফিডব্যাক কেমন পাচ্ছেন পার্সোনালি যদি জিজ্ঞেস করি? অনেকেই তো জানাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, প্রত্যেকেই দেখে আমরা একদিন হলে গেলাম, যে আমরা হলে আছি দর্শকরা জানতো না, যাতে করে আমরা দর্শকের রিয়াকশনটা দেখতে পারি। আমরা দেখলাম প্রত্যেকে কানেক্টেড, মানে শ্যামা এবং আজাদের ইমোশনগুলো তারা কানেক্ট করতে পারছে, এবং ক্লাইম্যাক্স সিনের তাদের রিয়াকশনটা খুবই আমার ভালো লেগেছে, যে এখন কি হচ্ছে, এটা কি হলো, এটা কিভাবে হলো। এক একজন মানে তাদের মুখ থেকে আওয়াজ বেরিয়ে যাচ্ছে, তারা এইভাবে নিজের অনুভূতিগুলো প্রকাশ করছে, দেখতে খুব ভালো লাগছিল। এবং যখন আমরা সবার সামনে এলাম, প্রত্যেকে তাদের অনুভূতিটা জানালো যে কেমন লাগলো তাদের কাছে, প্রত্যেকে খুব ভালোই বলেছে অ্যাকচুয়ালি। এবং হ্যাঁ, প্রত্যেকে এটা এনজয় করেছে, এটা বোঝা যায়। মানে যখন ইভেন দেন প্রিমিয়ারও আমাদের ফ্র্যাটার্নিটি যারা লোকজন ছিলেন, আমাদের বন্ধু বান্ধব, তাদের কমেন্টস শুনেছি, তাদের অভিজ্ঞতা শুনেছি সিনেমাটা দেখার পর, এবং তারা যে এনজয় করেছেন মানে সেইটা তাদের চোখে মুখেও ছিল। এবং জয়া হাসান বলেছেন যে ক্লাসিক অ্যাপ্রোচের একটা ছবি হয়েছে। হ্যাঁ, জয়াদি তো আসলেই খুব স্নেহ করেন আমাদেরকে। তারপর জয়াদি সব জায়গায় থাকেন এবং তার কমেন্টস এটা আমাদের জন্য খুব বিশাল। যেখানে মূল চরিত্রের নায়ক নায়িকাই বলছেন তারা এত এনজয় করেছেন। আমরা ট্রেজারটা একটু দেখাতে চাই প্রিয় দর্শক আপনাদেরকে, চলে দেখে আবার ফিরছি। চলুন। ছিল রূপকথা গল্পের ছিল এক অপ্সরা, দুই ভুবনের দুই বাসিন্দা, দুই ভুবন এক হয়। এখানে আসার দাওয়াতটা আমারই দেয়া ছিল। ভালোবাসা আর প্রেম হয়। বিয়ে করবেন আমাকে? পাখি যাও যাও যাও, পাখি সুখেতে মেলাও, পাখি সুখেতে। আমি তোমাকে এভাবে ধরে রাখতে চাই, শেষ পর্যন্ত এভাবে ধরে রাখতে চাই। পাখি মেঘের উপর যাও, পাখি হাওয়ায় মিশে যাও, পাখি যাও। কিন্তু এই অভিশাপ থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? আমার সাথে যার বিয়ে হবে সে হয়ে যাবে অভিশপ্ত। ঘুম না হবার যন্ত্রণা এমন কেন? সারাটা ক্ষণ মাথার ভেতরে আগুনের মতো চলে। অতীতের ছায়া বর্তমানে, মা নেই, চলে গেছে। অশুভর ছায়া শুভতে। যাদের কথা আপনি বললেন তারা সবাই কিন্তু আপনার কাছের মানুষ। তাদেরকে ঘৃণা করে চললে আপনি বাঁচবেন কি করে? নানা চরিত্র, নানা রং, নানা সংসার। ভেরি সরি। এই অভিশাপ থেকে মুক্তি দুইটা পথ আছে। আমাকে মেরে ফেল, ঘটনা এখানেই শেষ। তাহলে তো তুমি মুক্তি পাবে। আরেকটা, সেটা না জানাই তোমার জন্য ভালো। পরিশেষে I was ever a fighter. So one fight for the best and the last. সুপ্রিয় দর্শক, আমরা শ্যামা কাব্যের সেই ট্রেলারটি দেখলাম এবং দেখলে কিন্তু অনেক থ্রিলড হই আমি। বাট এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা, এটা বলে দিতে চাই দর্শকদেরকে। এবং এটি চলছে প্রেক্ষাগৃহে, আপনারা
যে কোনো দিন চাইলে দেখতে পারেন আপনাদের নিকট প্রেক্ষাগৃহে। আচ্ছা, এবার একটু আসি গান নিয়ে। গান একটি হয়েছে এবং একটি গানই সবাইকে আসলে খুব ছুঁয়েছে। হ্যাঁ খুব চমৎকার একটি গান। গানটা সম্পর্কে শুনতে চাই। লিখেছেন তো বদরুল আলম সোদ নিজে? লিখেছেন বদরুল আলম সোদ, আর পণ্ডিত অজয় চক্রবর্তী অ্যান্ড ইমান চক্রবর্তী এখানে কণ্ঠ দিয়েছেন। ইমন সাহা হচ্ছে মিউজিক কম্পোজিশন করেছেন এবং সঙ্গীত আয়োজন করেছেন। সো পুরো একটা টিম, আপনি যাদের নাম শুনেছেন। সো গানটির রেসপন্স কেমন পেলেন? স্পেশালি খুবই ভালো, খুবই ভালো। গানটা সামহাও ইভেন আপনি, আমি জানি না, মানে যখনই শুনি তখনই মাথার ভিতরে একটা গুনগুন গান স্পেশালি হচ্ছে সিনেমার সাথে যখন গানটা দেখি একদম মাথা থেকে যেতেই চায় না। এটা মূলত গানটা হয়েছে হচ্ছে সিনেমার স্টোরি অনুযায়ী, এবং স্টোরির সাথেই হচ্ছে কি গানের লিরিক্স এন্ড এভরিথিং হচ্ছে কানেক্টেড। রাইট। এবং একটু লোকেশন সম্পর্কে একটু খুব কিউরিয়াস আমি, কারণ এখানে আমি জেনেছি যে টাঙ্গাইলে হয়েছে, সুন্দরবনে হয়েছে, সেখানকার অভিজ্ঞতা ছোট্ট করে। আরেকটা জনের কথা সাভারের দিকে, এটা কেরানীগঞ্জ ছিল। এটা টাঙ্গাইলের পাকুটিয়ায় এক জমিদার বাড়ি আছে, ওখানে আমরা শুট করেছিলাম, হন্টেড প্লেসের মধ্যে দেখতে। কিন্তু যদিও এটা এখন কলেজ, আমরা আমাদের সিনেমার অনুযায়ী আমরা প্রোডাকশন ডিজাইনটা করে নিয়েছিলাম। উত্তম গুহ স্যার হচ্ছে এটার প্রোডাকশন ডিজাইন করেছেন। অ্যান্ড সুন্দরবনের এক্সপিরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং, কারণ আমাদের ট্যুরে যাওয়া হয় না। তো এই সিনেমা ট্যুরে আমরা 4-5 দিন ক্রুজে ছিলাম, পুরো একটা ক্রুজ আমাদের সিনেমার জন্য নিয়েছিল। হ্যাঁ, একসঙ্গে থাকা হয়েছে, পুরো টিম যাওয়া হয়েছে। যদিও খুব অল্প সময়ের সিন ছিল ওখানে, তারপরে যেহেতু সিনেমার প্রয়োজন, এটা একটা সিনেমাটিক ভেঞ্চার বা মানে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যতটা যা করা দরকার সেটা করেছিলেন সৌদ ভাই। সো এই জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল। এবং বদরুল আলম সোদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের প্রথম কাজ এটি চলচ্চিত্র? আমার প্রথম, ওর আমার সেকেন্ড। তো প্রথম সিনেমার উনি ডিরেক্টর ছিলেন, এছাড়া নাটকে এবং সিরিয়ালে আচ্ছা, কাজ আপনার করা একটু হয়েছে। অভিজ্ঞতা আছে তাহলে। তাছাড়া এইবার কাজ করে আসলে অভিজ্ঞতাটা কেমন হলো? তার পরিচালকের কথা বলছি, এত সুন্দর চলচ্চিত্র আমাদের উপহার দিয়েছে। এর আগের বার আমি একটু ছোট ছিলাম এবং প্রচন্ড বকা খেয়েছি, প্রচুর দুষ্টুমি করতাম এবং বকা খেতাম। আর এবার হচ্ছে গিয়ে একটা বকাও খাইনি, এবং এবার দেখলাম উনি হচ্ছে খুবই কাম অ্যান্ড কোয়াইট ছিল। এর আগে ওনার একটু মাথা গরম ছিল, এবার একটু ডিফারেন্ট উনি। আচ্ছা, সোহেল ভাই তো প্রথম কাজ আপনার কাছে একটু আলাদা করে শুনি। দারুণ অভিজ্ঞতা, আমি একটু আগে বললাম, কারণ যেভাবে সংযোগ ঘটে আমার এবং সিনেমাটার সুযোগ করে দেন আমাকে কাজ করার, সেইখান থেকে জার্নিটা শুরু করা, 1-2 মাস ধরে রিহার্সেল করা, চরিত্রের কমিউনিকেশনস, তারপরে তিনি আসলে কীভাবে ভাবছেন, তার ভিশনটা কী চরিত্রটা নিয়ে, গল্পটা কোথায় পৌঁছাতে চায়, এই নিয়ে কাজ করতে করতে তিনি কাইন্ড অফ বন্ধুর মতোই হয়ে গেছেন। তার সাথে আমার বয়সের ডিফারেন্স অনেক, বাট কখনো এটা বোঝাই যায় না, সরি, যে আসলে আমি সিনিয়র একজন ডাইরেক্টরের সাথে কাজ করছি। ইটস লাইক আমার ফ্রেন্ড, তার সাথে আমি কমিউনিকেশন করছি। সো এইরকম আত্মিক একটা জায়গা তৈরি হয়। এবং আমি শুধু সৌদ ভাই যার সাথেই মেশেন, সবার সাথে এরকমভাবেই মেশেন, মানে শুধু আমার সাথে না, পুরো টিমের সাথেই তিনি এভাবেই মিশেছেন। সো সিনেমাটা করতে গিয়ে শিখেছি অনেক কিছুর এক্সপিরিয়েন্স হলো, যেটা আমার পরবর্তী কাজের জন্য অনেক হেল্প করবে। যে কাজগুলো, যে ইয়ের মধ্য দিয়ে আমরা পুরো জার্নিটা করেছি, সেইটা আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো কিছু একটা সংযুক্ত হলো আর কি। এবং নীলার তো সোহেল ভাইয়ের সঙ্গে ফার্স্ট না, চলচ্চিত্রে চলচ্চিত্রেই আমাদের সেকেন্ড। আচ্ছা, ওকে। ফার্স্ট ওর সাথে আমি টান করেছিলাম, যেটা আমাদের ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট একসাথে কাজ করেছি। আর এটা আমাদের ফিচার ফিল্ম হিসেবে ফার্স্ট, ওটা ছিল ওয়েব ফিল্ম। কেমন অভিজ্ঞতা ছিল সোহেল ভাইয়ের সঙ্গে কাজ করার? ওর সাথে ফার্স্ট যে কাজটা করেছি সেটাতে আমি সামান্য একটুতে ছিলাম, গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল আমার ওখানেই। তার সাথে আমার একটা বোঝাপড়া এবং আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এবং এই কাজটা করতে এসে হচ্ছে আমাদের আরো বেশি জানাশোনা হয়েছে। সোহেল ভাই অনেক সিরিয়াস অ্যাক্টর কিনা সেটে? আমার কাছে মনে হয় অনেক সিরিয়াস। সে হ্যাঁ খুবই ডেডিকেটেড অ্যাক্টর, সে রিহার্সাল করে এবং কো অ্যাক্টরের জন্য খুবই সাপোর্টিভ। সে আমার যত রকমের, আমার হচ্ছে শ্যামা কাব্যে বেশিরভাগ সিনই হচ্ছে কি ওর সাথে ছিল। তো ওর প্রচণ্ড রকম সাপোর্ট আমি পেয়েছি, এবং ওর সাপোর্ট এবং পুরো টিমের সাপোর্ট, অবভিয়াসলি বলবো সবার সাপোর্ট ছাড়া আমার পক্ষে শ্যামা হওয়াটা ইম্পসিবল ছিল। আজাদ হওয়াটা কতটুকু কঠিন ছিল সোহেল ভাই? যে কোনো চরিত্র নির্মাণের ক্ষেত্রে একটা কঠিন জার্নির মধ্যে দিয়ে আমাদের যেতে হয় সবাইকেই, মানে শ্যামার ক্ষেত্রে শ্যামা, আমার বা অন্য কোনো চরিত্র। তো সেই কঠিন জার্নিটা আসলে সহজ হয়ে যায় যদি আপনার একটা গুড স্ক্রিপ্ট থাকে। স্ক্রিপ্টেই আসলে চরিত্রের অনেক ধরনের
অবয়ব তৈরি করা থাকে, সাবটেক্সট থাকে, যেগুলোকে খুঁজে পাই। আমি স্ক্রিপ্টেই আসলে প্রচুর স্ক্রিপ্ট পেলে যখন প্রচুর রিড আউট করি, এটা আমার অভ্যাস, এটা আমার প্রসেসের মধ্যে চলতে থাকে। এবং পাশাপাশি আমার ওই স্ক্রিপ্টে বাকি চরিত্রগুলো আসলে এই চরিত্রটাকে কীভাবে দেখছে, কীভাবে ওকে ভাবছে, সেখান থেকে এই চরিত্রের নুয়েন্সগুলো খুঁজে বের করা। পাশাপাশি ডাইরেক্টর আসলে চরিত্রকে আরও কী নিয়ে ভাবছে, যেটা স্ক্রিপ্টটা হয়তো নাই, এই সব কিছুর সংযোগ ঘটিয়ে আসলে চরিত্রটা নির্মাণ করা একটু চ্যালেঞ্জিং ছিল, বললাম একটু আগে। সেই জায়গা থেকে মানে আমি কতটুকু সেটা আজাদ হয়ে উঠতে পেরেছি সেটা এখন দর্শক ভালো বলতে পারবে সিনেমা দেখে। বাট আমার চেষ্টা ছিল আজাদকে ঠিকঠাক মতো পোট্রে করার, যতটুকু চ্যালেঞ্জ ছিল সেটা এনজয় করেছি। বাহ, ওয়ান্ডারফুল। আপনি সবসময় তাই করেন, সবসময় তাই বলেন আসলে, এই জন্যই বললাম যে আপনি অনেক সিরিয়াস অ্যাক্টর আমার কাছে মনে হয়। এবং নীলার কাছে আজকে এই জায়গাটিতে এসে জিজ্ঞেস করতে চাই যে ফার্স্ট অফ অল উই আর প্রাউড অফ ইউ অ্যান্ড ইউ হ্যাভ স্টার্টেড ইউর জার্নি ফ্রম 2014, আমার যতটুকু মনে পড়ে। এবং লাক্স চ্যানেল সুপারস্টার থেকে আজকে এই জায়গায়, মানে এত বড় লম্বা একটা জার্নি, কেমন লাগে? হাউ ডু ইউ ফিল ইন দিস পজিশন? ভালোই তো লাগছে। অ্যাকচুয়ালি অনেক লম্বা সময় তো এরকম ফিল কি করব, ভাবারই সুযোগ পাইনি, অ্যাকচুয়ালি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। স্টিল লম্বা একটা সময় পড়ে। হ্যাঁ, মানে আমি একটু মনে করিয়ে দিলাম এই কারণে, নস্টালজিক অ্যাবাউট ইট। 2014 এর আরেকটু বেশি করে মনে করাই বরং স্ক্রিনে চোখ রাখলে দেখতে পাবো। প্রিয় দর্শক, চলুন। Lux Child Eye Superstar 2014 এর second runner-up is Neela. Congratulations. Can we have a round of applause for Neela, our second runner-up of Lux Channel Eye Superstar 2014? Nostalgic enough? এটা আমি একদম ওই সময়ে চলে গেছি। আমি এটা বলতে চাই যে লাক্সের যে জার্নিটা আমার ছিল এটা এত স্পেশাল আমার কাছে, এবং হচ্ছে আমি প্রায় মিস করি। আমার লাক্সের অনেক ফ্রেন্ডরা এখন আমার ফ্রেন্ড আছে, এবং আমি ওখান থেকে এত কিছু শিখেছি, এত কিছু পেয়েছি। আই এম রিয়েলি গ্রেটফুল। We are very proud of you and we are Thank you very so happy much. to have you in the family. এবং আচ্ছা, একটু অন্য কাজের কথা একটু জিজ্ঞেস করি শেষটা এসে, যে এখন তো ওটিটি আছে আর অনেকগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, সবকিছু অনেক ব্যস্ত থাকা হয় নিশ্চয়ই, এবং বেছেও কাজ করতে হয় সবাইকে। সোহেল ভাইয়ের সামনে আমরা কোনো সারপ্রাইজ পাচ্ছি কিনা বা কিছু আছে কিনা পাইপলাইনে? সারপ্রাইজ বলবো কিনা যায় না, তবে আরেকটা ভালো একটা ফিল্মের সাথে আমার সংযোগ ঘটেছে, সেটা হচ্ছে বর্ণলতা সেন, মাসুদ হাসান উজ্জ্বলের। সেটা এই বছর শেষের দিকে আসার সম্ভাবনা আছে। আর এই মুহূর্তে টেলিভিশনের জন্য কিছু কাজ করছি, সামনের ঈদে আসবে। তারপরে আরও দুটো সিনেমার একটা সিনেমার সাইনিং হয়েছে, যেটা এই মাসের শেষের দিকে শুরু হবে, আর একটা ঈদের পরে শুরু করব, এটা শেষ হওয়ার পর। যেহেতু অফিসিয়ালি তারা অ্যানাউন্স করেননি, সো সেটা অ্যানাউন্সমেন্ট আসলে আমি নামগুলো বলতে পারবো। জাস্ট দুটো, আমরা এতটুকুই সন্তুষ্ট যে অনেকগুলো কাজ আসছে সামনে। নীলার ওটিটিতে কাজ আসছে কিনা বা সিনেমা বা কি কাজ আসছে সামনে জানতে চাই। এর মধ্যে তো ঈদের জন্য নাটক করা হচ্ছে, আর তাছাড়া দুইটা ফিল্ম হচ্ছে গিয়ে আমার করা হয়েছে। একটা হচ্ছে মুস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের, সেটার আর এক লট শুটিং বাকি আছে। একটা SM কায়ুম, সেটাতে আমার সাথে আমার প্রথম সিনেমার যে আমার সাথে ছিল কো অ্যাক্টর আমার তানভীর আছে, সেটা হচ্ছে পোস্ট প্রোডাকশনে কাজ চলছে। আর এছাড়া ওটিটিতে একটা কাজ করেছি, সেটা এত কিছু বলা এখন বারণ আছে, কুরবানির ঈদে আসবে। আচ্ছা, মানে ঈদের রিলিজ? হ্যাঁ, তাদের আলাদা প্রমোশনাল প্ল্যান আছে, সো এখন আমার ওকে ওকে ওকে। নীলার চ্যালেঞ্জের ক্যারেক্টার করতে কি ভালো লাগে কি? অনেক হ্যাঁ, আমি যখন কোনো ক্যারেক্টারের চ্যালেঞ্জ ফিল করি, সেটা আমার করতে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। আমি সেই চ্যালেঞ্জটা সবসময় চাই, ক্ষুধা থাকে একটা। মানে এখন পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং ক্যারেক্টার কি পাওয়া হয়েছে বলে মনে হয় নাকি সামনে? শ্যামা কাব্যটা, যে শ্যামা চরিত্র আমার, সেটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি পার্সোনাল লাইফে যেমন নীলা এবং হচ্ছে শ্যামা টোটালি ডিফারেন্ট পার্সন। আমি যেভাবে কথা বলি সেটা থেকে শুরু করে আমার হাঁটা চলা
সব কিছু ডিফারেন্ট শ্যামার সাথে, তো সব কিছু আমার ডিফারেন্টলি করতে হয়েছে। ওকে, বাট এমন কোনো তৃষ্ণা আছে কিনা যে থাকে না, নাও থাকতে পারে, just আমার asking? প্রচুর তৃষ্ণা আছে, আমার সব ধরনের ক্যারেক্টার প্লে করতে ভালো লাগে। আমার অ্যাক্টিং জবটাই এই কারণে পছন্দ যে আমি বিভিন্ন ভিন্ন ভিন্ন ধরনের লাইফ লিড করতে পারি, সো সব কিছু আমি করতে চাই অ্যাকচুয়ালি। ওকে, মানে when did you find out যে আপনি অ্যাক্টিং করবেন বা চেয়েছেন কবে প্রথম? এটা আমি নিজে আবিষ্কার মানে বুঝতে পেরেছি হচ্ছে গিয়ে গহীন বালুচরের পরে। আচ্ছা। অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার যদিও হচ্ছে লাক্সের পরে শুরু হয়েছে, কিন্তু তখন অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট আমি অ্যাক্টিংটা পারতামই না। আমি হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়াতাম, আমাকে যা বলতো ট্রাই করতাম করতে, কিন্তু ওরকম করে অ্যাক্টিংটা পারতাম না। আমার গ্রুমিংটা শুরু হয়েছে গহীন বালুচরের আগে, তারপর ওখানে গিয়ে আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা কী শিখেছি, তখন থেকে আমার ভালো ক্যারেক্টার ভালো অ্যাক্টিং করার তৃষ্ণা রেগুলার হয়। এবং কো অ্যাক্টরদের কাছে তো অনেক কিছু কাজ করতে করতে হ্যাঁ, আমি এটাও তো অবভিয়াসলি বলবো, কারণ যে আমার কোথাও হচ্ছে কোনো ক্লাস করা হয়নি, কোথাও শেখা হয়নি, লাক্সে কিছু শিখেছি, সেটা বেসিক ছিল। অ্যাক্টিং অনেক বড় পরিধি, অনেক কিছু শেখার বাকি ছিল। আমার প্রতিনিয়ত আমার কো অ্যাক্টর যারা আছে, আমার সিনিয়র যারা আছে, তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি আমি শিখেছি। এছাড়া আমার পক্ষে আর কোনো শেখার ওয়ে ছিল না। রাইট। এবং সোহেল ভাইকে তো জিজ্ঞেস করলাম না একটা কথা, যে নীলার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আপনার কেমন ছিল অ্যাজ অ্যান খুবই দারুণ, কারণ হচ্ছে যে ভীষণ সাপোর্টিভ একজন কো আর্টিস্ট। আমাদের আগের সিনেমাটা করতে গিয়েও আমরা খুবই কমিউনিকেশন করেই কাজটা করেছি। এই সিনেমাটার সময় যেহেতু দুজনের চরিত্রটি খুব ভাইটাল, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট না করলে সিনেমাটা মানে চরিত্রগুলো বিল্ড আপ করাটা খুব ডিফিকাল্ট। সো দুজনেরই আসলে সেই মাইন্ড সেট আপটা ছিল যে কীভাবে কাকে কতটুকু কমপ্লিমেন্ট করা যায় যাতে আমরা একটা জায়গায় একটা পেজে সবসময় থাকি। সো খুবই ভালো একটা অভিজ্ঞতা ছিল ওর সাথে কাজ করে। থ্যাংক ইউ ভেরি মাচ সোহেল ভাই। এবং প্রমোশনের ঝামেলাটা শেষ হলে নিশ্চয়ই বইগুলো পড়বেন, পাঠক সমাবেশে থ্যাংক ইউ। এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা শেষটায়? চেঞ্জ করতে পারেন চাইলে, কোনো অসুবিধা নেই। খণ্ডিত জীবন তাহাদের কথা। ওকে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা শেষটা? দর্শকদের এটাই বলছি, সিনেমা হলে শ্যামাকাব্য চলছে। আপনার আমাদের পেজগুলোতে হলের আপডেটগুলো দেওয়া আছে, আপনারা একটু খুঁজে নিন এবং অবশ্যই পত্রিকায় বা চ্যানেলের মাধ্যমে সব কিছু জানতে পারবেন। সো একটু সিনেমা হলে গিয়ে যদি শ্যামাকাব্য সিনেমাটা দেখেন, আমাদের পরিশ্রমটা সার্থক হবে। আমরা চাই আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, এবং একটা সিনেমার মূল এন্টারটেইনমেন্ট এটা পাওয়াই যায় আসলে সিনেমা হলে। সো আসুন, শ্যামাকাব্য দেখুন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানান। সবাই সিনেমা হলে এসে শ্যামাকাব্য দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। সাইকোলজিক্যাল ড্রামা অবশ্যই দেখতে ভুলবেন না, আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে। প্রিয় দর্শক, আজকের আয়োজন শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, শুভেচ্ছা।